গেল এক দশকে 1 লাখ কোটি টাকা বিদেশে পাচার হয়েছে। ওয়াশিংটন ভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান গ্লোবাল ফাইন্যান্সিয়াল ইন্টিগ্রিটি GFI এর এক প্রতিবেদনে বেরিয়ে এসেছে তথ্য। বিশ্লেষকেরা বলছেন নির্বাচনের আগের বছরগুলিতে অর্থ পাচারের পরিমাণ বাড়ে, তবে ব্যাংকিং চ্যানেলে কোনো অর্থ পাচার হয়নি বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। উন্নয়নশীল দেশগুলো থেকে গেল এক দশকে কি পরিমাণ অর্থ অবৈধ পথে বাইরে চলে গেছে তারই প্রতিবেদন প্রকাশ করেছে GFI। প্রতিবেদনে দেখা গেছে 2003 থেকে 2012 সাল পর্যন্ত 10 বছরে বাংলাদেশ থেকে $13 বিলিয়ন বা প্রায় 1 লাখ কোটি টাকা পাচার হয়েছে। এর মধ্যে 2006 ও 2007 সালে অর্থ পাচারের পরিমাণ ছিল সবচেয়ে বেশি। গেল কয়েক বছরে এ প্রবণতা কমে এলো, 2012 সালে তা আবার বেড়ে গেছে। আগের বছরের তুলনায় পাচার হয়েছে 3 গুণের মতো অর্থ। দেখবেন 2006-তে কিন্তু অনেক বেড়ে গেছিল 2005-এর তুলনায়, আবার 2012-2011-এর তুলনায় অনেক বেশি। কাজে ইলেকশনের কাছাকাছি বা অস্থিতিশীল পরিস্থিতির কাছাকাছি আসলেই ইনলিসিট আউটফ্লোগুলি বেড়ে যায়। তিনি জানান এই $13 বিলিয়ন 60 ভাগই পাচার হয়েছে আমদানি রপ্তানি মূল্যের তারতম্য দেখিয়ে। এক্সপোর্টের যেটা আন্ডার ইনভয়েসিং হয় সেটা কিছুটা পাচার হতে পারে, আবার কিছুটা সারেন্ডার রিকোয়ারমেন্ট অ্যাভয়েড করার কারণেও হতে পারে। কারণ আনলে তো আপনাকে ব্যাংকিং সিস্টেমে বিক্রি করে দিতে হবে, আপনি পুরোটা রাখতে পারবেন না। সেই কারণেও হয়তো অনেকেই সারেন্ডারটা অ্যাভয়েড করার জন্য বিদেশে এক্সপোর্ট আন্ডার ইনভয়েস করে টাকাটা রেখে দেন। তবে ব্যাংকিং চ্যানেলে দেশ থেকে কোনো অর্থ পাচার হয়নি বলছে কেন্দ্রীয় ব্যাংক। এই টাকাটা এই দেশ থেকে পাচার হয়েছে এমনটি এমন মনে হয় না। বাংলাদেশের বহু লোক বিদেশে আছেন, তাদের টাকা হিসাব করে যদি ধরা হয় তাইলে হয়তো রিপোর্ট এরকম হতে পারে। প্রতিবেদনে দেখা গেছে গেল এক দশকে সবচেয়ে বেশি অর্থ পাচার হয়েছে চীন থেকে। তালিকায় এরপরই আছে রাশিয়া, মেক্সিকো, ভারত ও মালয়েশিয়া। বাংলাদেশ আছে তালিকার 51 নম্বরে। শাওন হাসনাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এই বিষয়ে কথা বলতে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর সালেউদ্দিন আহমেদ। জানো সালেউদ্দিন আহমেদ, আপনার কাছে প্রথমে জানতে চাইবো যে বিদেশে টাকা পাচারের একটা বড় কারণ দেশে টাকা রাখাটার নিরাপদ মনে না করা। এটা যদি ট্যাক্স ফাঁকি দেওয়ার জন্য নাও হয়, আমরা যদি ধরে নিই কোনো একটি সৎ লোক আসলে বাংলাদেশ থেকে বিদেশে টাকা পাঠাতে চান, তাহলে তারা নিরাপদ না মনে করার কি কি কারণ থাকতে পারে বাংলাদেশে টাকা রাখার নিরাপদ মনে না করার? না, এটা একটা কারণ হতে পারে নিরাপদ না, সেটা তো আইন শৃঙ্খলার ব্যাপার। কিন্তু যারা টাকা যাদের কাছে আছে, আমার মনে মূল কারণ হলো দুর্নীতি। দুর্নীতির ফলে যারা টাকাটা যারা আপনার এখানে আর্ন করে, তারা ট্যাক্স ফাঁকি দিতে চাচ্ছে, তার বিভিন্ন রকম আপনার আইন শৃঙ্খলাকারী প্রতিষ্ঠানের কাছে প্রশ্নবিদ্ধ হবে তাদের এসে, সেটার জন্য আপনার বাইরে পাচার করে দিচ্ছে। এটা একটা মূল কারণ। আর দ্বিতীয় কারণ হলো যাদের কি শনাক্ত করা হচ্ছে বা যাদের ব্যাপারে সন্দেহ করা হচ্ছে, সেইখানে আপনার যথাযথ কর্তৃপক্ষ যারা নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষ যারা আছে, যারা এটা মনিটর করে, পরিবীক্ষণ করে, তারা কিন্তু যথাযথ সময় মতো পদক্ষেপ হয়তো নিতে পারছে না বিভিন্ন কারণে, এবং দৃশ্যমান কোনো আমরা শাস্তি দেখতে পাচ্ছি না যাদের ব্যাপারে আছে। অতএব এটা তো হয় কি, যারা এগুলি করছে, পাচার করছে, তাদের একটা পারভার্স ইনসেন্টিভ, মানে তারা অন্যরা ভাবছে যে এটা তো ধরা পড়লো কিছু হচ্ছে না, অতএব আমি পাচার করতে থাকি। আমার মনে হয় এই দুইটা বিশেষ কারণ। তৃতীয়ত একটা কারণ আমি বলি, আমাদের যে অর্থনীতি, যে আপনার যে দর্শটা। জি না, আপনি কন্টিনিউ করুন। আমি শুধু জানতে চাইছিলাম যে মূল্যস্ফীতির সাথে এর কোনো সম্পর্ক আছে কিনা, বা টাকার শক্তিশালী বা দুর্বল হওয়ার সাথে এর কোনো শক্তিশালী সম্ভাবনা আছে কিনা, যে টাকা বিদেশে রেখে দেওয়া বা পাচার করার ক্ষেত্রে, সেটিও যদি একটু বলতেন আর কি সঙ্গে। না, আমার মনে যেই অর্থটা গেছে সেটার সাথে মূল্যস্ফীতির সাথে কেটা সম্পর্ক তেমন নাই। হয়তো ভাবতে পারে যে আমাদের কিছু কিছু লোক ভাবতে পারে যে আমাদের টাকার মূল্য কমে যাচ্ছে, আমাদের যে এটাতে বাইরে পাঠিয়ে দেয়, সেটা তো ঢাকায় অল্প স্বল্প লোকজন ডলার এমনিও কিনে রাখে, বাড়িতে রেখে দেয় নিজের কনজাম্পশন। সে আমার মনে এটা না। আরেকটা জিনিস, আমাদের উন্নয়ন দর্শনের ব্যাপারে আপনি দেখবেন, আমাদের যে সমস্ত দেশ আপনার বেশি শীর্ষে আছে, চায়না, তারপর রাশিয়া, তারপর আপনার ইভেন মালয়েশিয়া এবং ইন্ডিয়া, অর্থনৈতিক দিকে থেকে অনেক গতি সঞ্চার করেছে, এবং প্রাইভেট সেক্টর এবং মেইন সেক্টর প্রচুর অর্থের আপনার ইস্যু হয়েছে, ওদের হাতে অর্থ গেছে। অতএব এইটা একটা কারণ যে যেখানে স্বচ্ছতা নেই, যেখানে জবাবদিহিতা নেই, আইনের শাসন নেই, সেখানে কিন্তু যারা টাকা পাচ্ছে তারাই পাচার করছে। আবার অন্যদিকে দেখেন সবচেয়ে শেষে আছে সেনেগাল।
সেখানে তেমন প্রবৃদ্ধি তেমন বেশি না, পার ক্যাপিটা ইনকাম কম, অর্থ আপনার অর্থ ইসে হচ্ছে না, প্রডিউস হচ্ছে না, অতএব সেখানে পাঠিয়ে অল্প কম টাকা। অতএব আপনি দেখেন এটি আমাদের উচিত এখন যে উন্নয়নটা কিন্তু সাধারণ মানুষের কাছে ওটা ফুলটা পৌঁছে দেওয়া। বড় বড় শিল্পপতিরা আরো বড় হচ্ছেন, বাংলাদেশ সর্বোচ্চ 2-3 কোটিপতি থেকে এখন হাজার হাজার কোটিপতি হয়ে গেছে। আপেক্ষিকভাবে যারা দরিদ্র আছে, নিম্ন মধ্যবিত্ত লোকজন, তারা কিন্তু তাদের আপনার আর্থিক অসচ্ছলতা তেমন বেশ ফিরে আসে। অর্থাৎ যখন উইনফল গেইন থাকে, বাড়তি আয় থাকে, কষ্ট না করে, এবং রাজনৈতিক আপনার যোগসূত্রে অথবা প্রশাসনিক যোগসূত্রে যারা অর্থ আয় করে, তাদের এই সমস্ত টাকাটা বাইরেই রেখে দেবে। এটাই সবখানে ঘটেছে, এবং এইটা যদি আমরা এখন থেকে যদি অ্যাড্রেস না করি, তবে কিন্তু ভবিষ্যতে এটা ঘটতে থাকবে, এবং আমাদের প্রবৃদ্ধির যে আপনার যে ইম্প্যাক্টটা, ফসলটা আমাদের সাধারণ মানুষ হিসেবে পাবে না, এবং দেশের অর্থনীতি একটা সুষম এবং সাস্টেনেবল, যেটা আপনার টেকসই আমরা উন্নয়ন হবে না। ডক্টর সালেউদ্দিন আহমেদ, যদি এই বলা হচ্ছে যে ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে টাকাটা পাচার হয় নাই, সাধারণত ওভার ইনভয়েসিং বা আন্ডার ইনভয়েসিং এর মাধ্যমে টাকাটা পাচার হয়েছে, বা বিদেশের কোনো অ্যাকাউন্ট থেকে আরেকটি বিদেশি অ্যাকাউন্টে এরকম টাকা পাচার হয়েছে যেটি বাংলাদেশ আসার কথা ছিল, এটি প্রতিরোধ করার জন্য আসলে কি করা যেতে পারে, বা কেন্দ্রীয় ব্যাংক আসলে কি করার সুযোগ কেন্দ্রীয় ব্যাংকের আছে বলে আপনি মনে করেন? এটা ঠিক যে কিছু কিছু অর্থ বিদেশিরা যারা আছে আর্ন করে, তারা হয়তো বিদেশি অ্যাকাউন্টে রাখলো, সেখানে তো বাংলাদেশ ব্যাংক বা বাংলাদেশের করণীয় তেমন কিছু থাকবে না। কিন্তু ওভার ইনভয়েসিং, আন্ডার ইনভয়েসিং ব্যাপারে নিশ্চয়ই যথাযথ ব্যবস্থা দেবে। এইখানে কিন্তু বাংলাদেশ ব্যাংক একা সম্ভব না। এখানে ওভার ইনভয়েসিং, আন্ডার ইনভয়েসিং হবে, কাস্টমসের সাথে আপনার ইসে করতে হবে। ইভেন মাঝে মাঝে পোর্টে গিয়ে আপনার চেক করতে হবে যে কন্টেনারে যেখানে যে জিনিসটা আসার কথা, ধরেন একটা $1 লক্ষ একটা জিনিস আসার কথা, সেখানে কাগজপত্র ঠিক আছে, সিমেন্ট ভরে দিয়েছে কিছু। অতএব এই জিনিসগুলো কিন্তু কাস্টম অথরিটির সাথে একদম যোগসূত্র করে বাংলাদেশ ব্যাংকের অ্যাকশনটা নিতে হবে। দ্বিতীয়ত আরেকটা জিনিস, এনবিআর যে ট্যাক্স ডিপার্টমেন্ট আছে, তারা দেখবে মানুষের ওয়েলথ স্টেটমেন্টগুলি কি এবং সেটা রিফ্লেক্ট করেছে কিনা, তখনই বোঝা যায় তার জীবনযাত্রার মান। তারপর অন্যান্য তথ্য থেকে ডেফিনেটলি জানবে, বাইরে সেকেন্ড হোম করেছে কিনা, লন্ডনে বাড়ি কিনেছে কিনা, তারপর নিউ ইয়র্কে বাড়ি কিনেছে, এরকম তথ্য নিয়ে তখন ওয়েলথ স্টেটমেন্টের সাথে কম্পেয়ার করতে পারে। এখানে এনবিআরেরও দায়িত্ব আছে। অতএব আমি বলবো যেখানে বাংলাদেশ ব্যাংক এক মুখ্য হিসেবে পালন করতে পারে সমন্বয়কারী হিসাবে, এখানে আপনার কাস্টমস ডিপার্টমেন্ট আছে, এনবিআর তো আছেই, ট্যাক্স ডিপার্টমেন্ট, আর সাথে সাথে দুদকের একটা রোল আছে। যদি আপনার পারে, দুর্নীতি দমন কমিশন যদি প্রমাণ পায়, দ্রুত দৃশ্যমান একটা আপনার অ্যাকশন না, এবং বিচার ব্যবস্থার দ্রুত বিচার সুনিশ্চিত, শাস্তি সুনিশ্চিত করা। ডক্টর সালেউদ্দিন আহমেদ, আপনাকে অনেক ধন্যবাদ। আবার একটু বিরতি নিচ্ছি, ফিরছি একটু পরে।